নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম কিছু ইম্পর্ট্যান্ট ত্রিপুরার জিকে, যেগুলি আপনাদের টিপিএসসি অথবা কম্পিটিটিভ এক্সাম যে কোনো রকমের জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে কোশ্চেনগুলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করবেন। প্রথম কোশ্চেনের নাম্বারটা হচ্ছে 70। এর মানে এর আগে আমি আরও 69টা কোশ্চেন আমার আলাদা আলাদা ভিডিওতে আমি আলোচনা করেছি, যার প্লেলিস্ট আমি আমার ইউটিউব চ্যানেলে বানিয়ে রেখেছি, আপনারা গিয়ে দেখতে পারেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মসজিদ হুইচ হ্যাজ বিল্ট অ্যাট শিবনগর আগরতলা। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে শিবনগরে যে মসজিদটা বানানো হয়েছে সেটার নাম কি। মসজিদটার নাম হচ্ছে গেদুমিয়া মসজিদ। ঠিক আছে, মসজিদটার একটু হিস্ট্রি শর্টকাট আমি আপনাদেরকে বলে দিই। গেদুমিয়া, যিনি এই মসজিদটাকে বানিয়েছিলেন, ওনার নাম অনুসারেই এটাকে নাম দেওয়া হয়েছে গেদুমিয়া মসজিদ। গেদুমিয়া যিনি ছিলেন ওনার প্রথম জীবনে উনি ছিলেন একজন মাহুত, মানে যে হাতির দেখাশোনা করে। ঠিক আছে, পরবর্তীতে উনি একজন মোটর গ্যারেজ ওয়ার্কার অ্যান্ড ড্রাইভার রূপে কাজ করেন, নিজেকে বিল্ড আপ করার পর উনি মহারাজা বীর বিক্রম কিশোরের সময়কালে উনি একটা লাভজনক কন্ট্রাক্ট পায়। কন্ট্রাক্টটা ছিল অনেক বড় একটা কন্ট্রাক্ট ছিল ওই সময়, যে পুরানো যে আগরতলা এয়ারপোর্টটা আমরা আগে যেতাম, এই এয়ারপোর্টের 1942 সালে এই 7 লাখ টাকার একটা কন্ট্রাক্ট পায় মহারাজা বীর বিক্রম। যে এয়ারপোর্টটা ছিল সেটা বানানো, আগরতলা এয়ারপোর্ট যেটা বানিয়েছে নরসিংগড়ে ছিল, সেই এয়ারপোর্টটা বানানোর কন্ট্রাক্ট উনি পেয়েছিলেন। তো ওই এয়ারপোর্টটা বানানোর পর ওরা ওই সময় অনেকটাই লাভ হয়েছিল। লাভ হওয়ার পর উনি পরবর্তীতে এই টাস্কটা নেয়, অ্যাকমপ্লিশড হিজ টাস্ক টু মেড এ হিউজ প্রফিট। ওনার প্রফিটের অংশ থেকে উনি এই শিবনগরে এই মক্সটা বানানোর পরিকল্পনা নেয় এবং বানায়। উনি বানিয়েছিলেন এই মক্সটা হোয়াইট মার্বেল স্টোন, মানে সাদা শ্বেত পাথরের তৈরি। বন্ধুরা, পরের কোশ্চেনটা হচ্ছে, ইন হুইচ ইয়ার রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট ভিজিটেড ইন ত্রিপুরা। এখানে কোশ্চেন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরাতে কবে ভিজিট করেছিলেন। এটার কোশ্চেন আনসারটা হবে 1900 সালে, ডিউরিং রেজিম অফ রাধাকিশোর মাণিক্য বাহাদুরের সময়। ঠিক আছে, মহারাজা যখন রাধাকিশোর মাণিক্য ছিলেন ওই সময় উনি ফার্স্ট ত্রিপুরাতে ভিজিট করেন। তো উনি টোটাল 7বার ত্রিপুরাতে এসেছিলেন। ট্যাগর ভিজিটেড ত্রিপুরা 7 টাইম, 5 of which were during the reign of রাধাকিশোর মাণিক্যের সময় 7বারের মধ্যে রাধাকিশোর মাণিক্যের সময় উনি 5বার এসেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগর লাস্ট যে ভিজিট করেছিলেন সেটা 1926 সালে মহারাজা বীর বিক্রম কিশোরের সময়। লাস্ট ভিজিটও একটা কোশ্চেন হয়, রবীন্দ্রনাথ ঠাকুর লাস্ট কবে ত্রিপুরাতে এসেছিলেন সেটার সালটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, আর বাকি তো আমি বলেই দিলাম, দেখে নেবেন। পরের কোশ্চেনটা হচ্ছে, হোয়েন ডিড রবীন্দ্রনাথ ট্যাগর ফার্স্ট ভিজিটেড উমাকান্ত একাডেমি ইন ত্রিপুরা। আমাদের যে ত্রিপুরার প্রথম স্কুল, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বানিয়েছিল, পরবর্তীতে রাধাকিশোর মাণিক্য সেটার নামকরণ করে উমাকান্ত একাডেমি করেছিল, রিনেম করে। ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবে ভিজিট করেছিলেন, এটার আনসারটা হবে 10 নভেম্বর 1919 সালের 10 নভেম্বর উনি ভিজিট করেছিলেন। ভিজিটের ছোট্ট স্টোরিটা হচ্ছে 1999 সালে ওনার আন্তরিক ইনভিটেশন তো মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য, ওই সময় বীরেন্দ্র কিশোর মাণিক্যের পিরিয়ড ছিল। বীরেন্দ্র কিশোর মাণিক্য ওনার আন্তরিক নিমন্ত্রণে উনি এসেছিলেন। যখন উনি আগরতলাতে স্টে করছিলেন ওই সময় উনি নিমন্ত্রণ করেছিলেন ওখানে আসার জন্য। তখন ট্যাগর ওয়াজ ভিজিটেড টু দ্য উমাকান্ত একাডেমি, আর ওই সময় উনি ট্যাগর ভিজিটেড উমাকান্ত হোয়ার হি ওয়াজ রিসিভড এ গ্র্যান্ড ওয়ার্ম রিসেপশন। ওখানে ওনাকে এক উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল কিসের মাধ্যমে, ওই সময় কিশোর সাহিত্য সমাজ নামে একটা সংগঠন ছিল, যার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনাও ওনাকে দেওয়া হয়েছিল উমাকান্ত একাডেমিতে। ঠিক আছে, পরের কোশ্চেনটা হচ্ছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক রাজমালা বেঙ্গলি ভার্সন। এখানে জিজ্ঞেস করা হয়েছে রাজমালা, যে ত্রিপুরার রাজরাজাদের কাহিনী যে বইটাতে বর্ণিত আছে সেটাকে রাজমালা বলা হয়। এই রাজমালাটার বেঙ্গলি ভার্সনটা লেখা হয়েছে, এই বাংলা রাজমালার লেখক কে।
এটার আনসারটা হবে কৈলাসচন্দ্র সিংহ। ঠিক আছে, রাজমালার একটু হিস্ট্রি আমরা একটু দেখে নেব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। রাজমালা ইজ দ্য ক্রনিকল অফ ত্রিপুরা ডাইনেস্টি, ক্রনিকল বুক অফ ত্রিপুরা ডাইনেস্টি। রাজমালা ওয়াজ দ্য ফার্স্ট কম্পোজড ডিউরিং দ্য রিন অফ কিং ধর্মমাণিক্য ওয়ান, যিনি ত্রিপুরার 149তম রাজা ছিলেন 1431 সালে। ঠিক আছে, ওনার সময় রাজমালাটা লেখা হয়। অ্যাকর্ডিং টু দ্য ট্র্যাডিশন দ্য চিফ প্রিস্ট চন্তাই, যে আমরা যে আজকের যেরকম আমরা কাচ্চি পুজোতে গেলে দেখতে পারি যে ট্রাইবেল যে পুরোহিত থাকেন, চিফ পুরোহিত, যে মুখ্য পুরোহিত যিনি থাকেন ট্রাইবেল পুরোহিত, ওনাকে চন্তাই বলা হয়। ঠিক আছে, চন্তাই ওই সময় অফ দ্য কান্ট্রি রিসাইড দ্য লিস্ট অফ দ্য স্টোরি অফ দ্য কিং ইন দ্য কোর্ট ওরালি। ওই সময় চন্তাই রাজরাজারা কোন সময় কোন রাজা ছিল, তারা বিশেষ বিশেষ কাজগুলি কী করতো কী না করতো, ওইগুলি তারা লিপিবদ্ধ রাখতেন। যেমন লাইক দ্য ব্রাহ্মিনস ইউজ টু দ্য রিসাইড দ্য বেদা, যেরকমভাবে ব্রাহ্মণরা হিন্দু ধর্মগ্রন্থ যে বেদা লিখেছিলেন এইরকমভাবে ওনারাও লিখে রাখতেন। ঠিক আছে, তারপর রাজমালা ওয়াজ ফার্স্ট রিটেন ইন ত্রিপুরা ল্যাঙ্গুয়েজ। যে রাজমালা প্রথমে যে রাজমালাটা লেখা ছিল, এটা কোশ্চেন হতে পারে, কিন্তু প্রথম রাজমালা একদম আর্লিয়েস্ট যেটা প্রাচীন রাজমালা, সেটা বাংলা ভার্সন করার আগে সেটা ত্রিপুরী ভাষায় লেখা ছিল, ককবরক ভাষায় ত্রিপুরী ভাষায় লেখা ছিল। দ্য রয়্যাল প্রিস্ট যে রাজপুরোহিত ছিলেন, ওনার নাম ছিল দুর্লভেন্দ্র চন্তাই। দুর্লভেন্দ্র চন্তাই, যিনি ত্রিপুরী ভাষায় রাজমালাটা লিখে রেখেছিলেন, ওয়াজ দ্য অথর অফ দ্য আর্লিয়েস্ট রাজমালা, পুরনো রাজমালার লেখক ছিলেন। ঠিক আছে, মনে রেখে দেবেন নামটা দুর্লভেন্দ্র। এরকম যদি কোনো কোশ্চেন আসে আপনি আনসার করতে পারবেন। টিপিএসসির কোশ্চেন কিন্তু আজকালকে খুবই টাফ করা হয়, আপনারা টিপিএসসির কোশ্চেনগুলি হাতে নিয়ে দেখতে পারবেন। বিশেষ করে টিসিএস টিপিএসসি তো খুবই টাফ কোশ্চেন করে দেয়। ত্রিপুরার যে পার্টটা থেকে যে 30 মার্কের কোশ্চেন রাখা হয়, সেটা তারা অনেকটাই টাফ করে দেয়। তাই বলে যতটুকু জানা যায় কোনো একটা বিষয়, ততটুকুই আপনাদের জন্য লাভ। পরিশ্রম আপনাদের জন্য করি। যদি ভিডিওগুলি ইনফরমেশনগুলি ভালো লাগে, প্লিজ 2 সেকেন্ড সময় লাগবে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, কিন্তু আপনার এই 2 সেকেন্ড আমার জন্য অনেক কিছু। আমি যে পরিশ্রমটা আপনার জন্য করি, আপনি যদি লাইক সাবস্ক্রাইব করেন, তাহলে আমার পরিশ্রমের পাওনাটা আমি পেয়ে যাব। বন্ধুরা, এই তারপর কি হলো, লেটার ইট ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু সংস্কৃত। পরবর্তীতে এটাকে সংস্কৃতে ট্রান্সলেট করা হয়। ইট সংস্কৃত নেম ওয়াজ, সংস্কৃত যে রাজমালাটা ছিল, সংস্কৃতে যে ট্রান্সলেটের পরে যে নামকরণ করা হয়েছিল রাজমালা তাঙ্কারাম। ঠিক আছে, সংস্কৃত ভার্সনটার নাম ছিল রাজমালা তাঙ্কারাম, মনে রাখবেন। কিং ধর্মমাণিক্য imposed upon the responsibility on to the royal priest Durlavendra Chantai along with the 2 Brahmin Pandit named Shukeshwar and Baneshwar of the royal court. রাজার যে মন্ত্রিসভা ক্যাবিনেট ছিল, রাজার ক্যাবিনেটে ওই সময় ওনার যে রয়্যাল প্রিস্ট ছিল, পুরোহিত, রাজপুরোহিত দুর্লভেন্দ্র চন্দ্রাই, ট্রাইবেল পুরুষ, ওনার সঙ্গে উনি আরও 2 জন বাঙালি পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, যাদের নাম ছিল শুকেশ্বর এবং বানেশ্বর, তাদের মাধ্যমে এই সংস্কৃত ভার্সনটা বানিয়েছিল। ঠিক আছে, পরবর্তীতে তিনি লেটার ট্রান্সলেটেড রাজমালা ইন্টু বাংলা 1431 এডি। আপনার সালটা মনে রাখবেন, রাজমালা কবে বানিয়েছিল, বাংলা 1431 এডি। ঠিক আছে, যেটা ছিল ওই সময়কার, দিস ইজ সেড টু বি ওল্ডেস্ট স্পেসম্যান অফ বেঙ্গলি কম্পোজিশন। বন্ধুরা, বলা হয়ে থাকে এই যে সংকলনটা ছিল, এই যে বেঙ্গলি কম্পোজিশনটা রাজমালার, ওই সময়কার সবচেয়ে প্রাচীনতম বেঙ্গলি একটা সংকলন ছিল। ঠিক আছে, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের ক্ষেত্রে। বন্ধুরা, এই যে রাজমালাটাকে টোটাল 6টা পার্ট আছে, রাজমালাটার 6টা ভলিউম, আর প্রত্যেকটা পার্টকে লহর বলা হয়ে থাকে, জেনে রাখবেন। এগুলি আপনাদের জন্য কোশ্চেন হতে পারে। রাজমালা কয়টা পার্টে বিভক্ত, রাজমালা টোটাল কয়টা পার্ট বা কয়টা ভলিউম, আর রাজমালার এক একটা পার্টকে, এক একটা ভলিউমকে কী বলা হয়ে থাকে। The last part of the Rajmala was completed during the Maharaja Krishna Kishore Manikya. যদি প্রশ্ন করা হয়ে থাকে লাস্ট পার্ট, রাজমালার যে শেষ অংশ, শেষ পার্ট কার সময়ে পরিপূর্ণ করা হয়েছিল, কমপ্লিট করেছিল, সেটা হচ্ছে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের সময়, মনে রাখবেন। রাজমালা রিলেটেড মোটামুটি যে জানকারিটা দরকার ছিল সেটা আমি আপনাদেরকে এখানে দিয়েছি। আশা করি এর থেকে রাজমালা রিলেটেড কোনো কোশ্চেন আসলে আপনারা অবশ্যই করতে পারবেন। দেখুন, রাজমালার এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক শ্রী রাজমালা। রাজমালা বইটারই আরেকটা সংকলন করেছিল শ্রী রাজমালা। শ্রী রাজমালাটা কে করেছিল? শ্রী রাজমালাটা করেছিল কালী প্রসন্ন সেন। অতটার নামটা মনে রেখে দিলে হবে, বাকি রাজমালার ইতিহাস তো আপনারা আগের কোশ্চেনটাতে জেনেই গেছেন।
75 নম্বর কোশ্চেনটা হচ্ছে হুইচ লাভ পোয়েম ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর আফটার দ্য ডেথ অফ কুইন ভানুমতি। বন্ধুরা এখানে প্রশ্ন করা হয়েছে কুইন ভানুমতি মহারানী ভানুমতি দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাটা লিখেছিলেন। বন্ধুগণ এটার আনসারটা হবে ভগ্ন হৃদয়, অপশান বি। ভগ্ন হৃদয় কবিতাটা উনি লিখেছিলেন ওই সময়। দ্য বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর ইন রেসপেক্ট অফ দ্য কিং বীরচন্দ্র মাণিক্য হু ওয়াজ ইন ডিপ শক আফটার দ্য ডেথ অফ হিজ ওয়াইফ কুইন ভানুমতি দেবী। ভানুমতি দেবী মহারাজার খুবই প্রিয় পত্নী ছিল, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের। তো ভানুমতি দেবীর মৃত্যুর পরে উনি খুবই গভীর শোকাহত ছিলেন। তো মহারাজার যে ওই সময়কালটা ছিল, দুঃখে বড় সময়কালটা নিয়েই রবীন্দ্রনাথ, উনি তো কবি, তো উনি কবির ভাষায় এই ভগ্নহৃদয় কবিতাটা ওনার জন্য লিখেছিলেন। পরবর্তীকালে এই ভগ্নহৃদয় কবিতাটা লেখার জন্য মহারাজা বীরচন্দ্র মাণিক্য ওনার যে দূত ছিল, খুবই ক্লোজ, যে ওই রকম দূত ওই সময় রাজাদের থাকতো, ওনাকে কৃতজ্ঞতাও জানিয়েছিল। ঠিক আছে, ওই সময় তো হাতে করে মেসেজ পাঠানো হতো, কাগজে লিখে, কোনো ইয়ের মধ্যে লিখে করে, ঠিক আছে না। পরের কোশ্চেনটাতে যাব, 76 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে দ্য ফেমাস নোবেল রাজর্ষি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। ইট ওয়াজ রিলেটেড অন হুইচ ত্রিপুরা কিং। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে রবীন্দ্রনাথ যে বিখ্যাত একটা নোবেল লিখেছেন যেটা রাজর্ষি, এই রাজর্ষি যে নোবেলটা লিখেছেন এটা ত্রিপুরার কোন মহারাজার উপরে বিশেষ করে লেখা হয়েছে এই রাজর্ষি নোবেলটা। ঠিক আছে, এর আনসারটা হবে অপশান বি, মহারাজা গোবিন্দ মাণিক্যের উপর বিশেষ করে এই নোবেলটা লেখা হয়েছে। দেখে নেব একটু ডিটেলসলি। রাজর্ষি ইজ কনসিডার্ড টু বি ট্যাগরস ফার্স্ট মেজর নোবেল। রবীন্দ্রনাথ ট্যাগরের যে নোবেলগুলি, যতগুলো নোবেল লিখেছেন, এটাকে এর মধ্যে থেকে এই যে রাজর্ষি নোবেলটাকে মানে খুবই ওনার একটা বড় নোবেলের মধ্যে কনসিডার করা হয়। এটা তিনি গীতাঞ্জলি লেখার আগে লিখেছেন। ঠিক আছে, এটা পাবলিকেশন হয়েছিল, এখান থেকে লাস্ট লাইনে পাবলিকেশন ডেট আছে 1887 সালে উনি এটা পাবলিকেশন হয়েছিল, প্রকাশ পেয়েছিল। বন্ধুরা ইট ইজ বেসড অন দ্য ত্রিপুরা অ্যান্ড ফোকাস অন দ্য potential perennial conflict between religious fundamentalism and humanitarian ideas with Chontai, highest priest, Raghupati and King গোবিন্দ মাণিক্য। সময়কালটা ছিল 1662 থেকে 1666 এবং 1674 থেকে 1681 এজ দ্য মেন ক্যারেক্টার। কেন যে রাজস্বী গল্পের যে মেন ক্যারেক্টারটা হচ্ছে সেটা হচ্ছে অনেক দিন যাবৎ একটা কনফ্লিক্ট চলছিল কার মধ্যে, মহারাজা গোবিন্দ মাণিক্য আর ওনার যে মুখ্য প্রিস্ট ছিল, মুখ্য পুরোহিত যার নাম ছিল ওই সময়, ওনার মুখ্য পুরোহিত ছিল রঘুপতি। কনফ্লিক্টটা কী বিষয় নিয়ে চলছিল? কনফ্লিক্টটা চলছিল যে রিলিজিয়াস প্রাচীন ধার্মিক রীতিনীতি নিয়ে যে আচার আচরণ এগুলি নিয়ে, যার এগুলির সঙ্গে যে মানবিক যে ধারণাগুলি, এগুলি নিয়ে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল ওই সময়কালে। তো ওটার উপর ভিত্তি করেই এই রাজস্বী গল্পটা রবীন্দ্রনাথ ট্যাগর লিখেছিলেন। আর এই যে ডাটাগুলি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছিলেন, উনি মহারাজা বীরচন্দ্র মাণিক্যের কাছ থেকে উনি এই ডাটাগুলি কালেক্ট করেছিলেন। তো ওটার উপর ভিত্তি করে, ওরা তো কবি, ওদের মতো করে উনি রাজস্বী নোবেলটা লিখেছিলেন। বন্ধুরা আজকের জন্য এইটুকুই। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, কোশ্চেনগুলি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনাদের জন্য পরিশ্রম করি। রবীন্দ্রনাথের আরও 2-3টা কাব্যগ্রন্থ ত্রিপুরা রিলেটেড আছে, যেগুলি আমি আমার নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই ধরনের কোশ্চেনগুলি আপনারা পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।